গাজা ও লেবানন থেকে সম্পদ লুটে বিক্রি করেছেন ইসরায়েলি সেনারা। এবার গাজা ইস্যুতে আরবদের পাশে দাঁড়ালো চীন। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, নেটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দিবেন না ট্রাম্পের হুমকির পর যা বলল হামাস। দক্ষিণ সুদানে জাতিসংঘের হেলিকপ্টারে হামলা, নিহত এক। গাজা লেবানন থেকে সম্পদ লুটে বিক্রি করেছেন ইসরায়েল সেনারা। ফিলিস্তিনের গাজা ও লেবানন থেকে লুটপাট করে নিয়ে মালামাল বিক্রি করেছেন ইসরায়েলি সেনারা। নতুন এক অনুসন্ধানে ইসরায়েলি সেনাদের বেআইনি এই কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে। হামাকম কাচি হাম বাগে হেনম দে স্টেট প্লেস ইন হেম। ইসরায়েলি সেনাদের লুটপাট ও চুরির অসংখ্য ঘটনা একসঙ্গে জড়ো করেছে। ইসরায়েলি সেনাদের এই দুই অঞ্চল থেকে লুটপাট ও চুরি করা মালামালের মধ্যে রয়েছে নগদ অর্থ, স্বর্ণ অলংকার, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও গাড়ি। ইসরায়েলি সেনারা এসব সম্পদ লুটপাট করার পর টেলিগ্রাম চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মার্কেট প্লেস অথবা বাজারে নিয়ে বিক্রি করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি শাখা নাহাল ব্রিগেড, এই ব্রিগেডের এই তান ছন্দনার নামের এক কমান্ডার ব্যাখ্যা করে বলেন, প্রথম দিকে ইসরায়েলি সেনারা গাজা ও লেবাননে বিভিন্ন গাড়ি থেকে স্মারক হিসেবে কিছু জিনিসপত্র নেন। এরপরই তাদের মধ্যে লুটপাট ও চুরির প্রবণতা বেড়ে যায়। সৈন্যদের ব্যাগ তল্লাশির সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ তাদের পুরো ব্যাটালিয়ন একসঙ্গে থাকে, ফলে তারা ছিলেন নির্ভয়। এই সুযোগে ইসরায়েলি সেনারা সর্বত্র লুটপাটের কাজ করেছিলেন এবং সব জায়গায় তারা নানাভাবে জিনিসপত্র লুকিয়েছিলেন। এবার গাজা ইস্যুতে আরবদের পাশে দাঁড়ালো চীন। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মিশর এবং অন্যান্য আরব দেশের গ্রহণ করা গাজা পরিকল্পনাকে চীন সমর্থন করে। তিনি বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতীয় আইন সভায় চলমান বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং এসব বলেন। তিনি বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে গাজার মর্যাদা পরিবর্তন কোনো শান্তি আনবে না, বরং কেবল নতুন বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরপর চীনা মন্ত্রী একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি, ফিলিস্তিন শাসননীতি পালন এবং গাজার পুনর্গঠনে অবদান রাখার প্রচেষ্টার আহ্বান জানান। এর আগে ফিলিস্তিনদের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এ কথা জানিয়েছেন। ট্রাম্পের হুমকির পর যা বলল হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে তারা সতর্ক অবস্থানে আছে। হামাস বলেছে, অবরুদ্ধ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার ইসরায়েলি হুমকি ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করবে না। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বক্তৃতায় বলেছেন, দখলদার সত্তা, অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা কখনোই হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি দেওয়ার ঠিক একদিন পরে ওবায়দার এই মন্তব্য এসেছে। গাজা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আবু ওবায়দা বলেন, শত্রুদের লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বিশ্বাস এবং মধ্যস্থতাকারীদের সামনে বন্দি বিনিময় চুক্তির সমস্ত বিবরণ প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জনগণের রক্তপাত রোধ করতে, যে কোনো অজুহাত দূর করতে এবং মধ্যস্থতাকারীদের প্রতি কড়া প্রতিশ্রুতি মেনে চলতে এই চুক্তিটি বজায় রাখতে 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 ধাপের গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়। গত শনিবার শেষ হয় প্রথম ধাপে 8টি মৃতদেহ সহ মোট 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল।
দক্ষিণ সুদানে উদ্ধার কাজে নিয়োজিত জাতিসংঘের একটি হেলিকপ্টারে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারের এক ক্রু সদস্য নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। শুক্রবার দক্ষিণ সুদানের উত্তর পূর্ব অঞ্চলীয় আপার লাইল রাজ্যে সংঘর্ষের কবলে পড়া সেনাদের উদ্ধার করতে গিয়েছিল জাতিসংঘের মিশর। সে সময় হেলিকপ্টারটি হামলার শিকার হয়। জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার সময় দক্ষিণ সুদানের এক জেনারেল সহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। প্রধান নিকোলাস হেসম বলেন, জাতিসংঘ কর্মীদের উপর এই হামলা ভয়াবহ ও ঘৃণ্য। আন্তর্জাতিক আইনে এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ সুদানে 2018 সালে দীর্ঘ 5 বছরের গৃহযুদ্ধে শেষে প্রেসিডেন্ট সালভা কির ও প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সমর্থিত বাহিনীগুলোর মধ্যে সংঘর্ষে ওই চুক্তি হুমকির মুখে পড়েছে। সরকারের অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট মাচারের বাহিনী আপার লাইল রাজ্যের নাসির কাউন্টিতে অস্থিরতা ছড়াচ্ছে এবং নুয়ের সম্প্রদায়ের হোয়াইট আর্মি নামক সশস্ত্র যুব গোষ্ঠীর সঙ্গে মিলে সংঘাতকে উস্কে দিচ্ছে। ইরানি নেতাকে ট্রাম্পের চিঠি। নেটো সদস্যরা যথেষ্ট অর্থ না দিলে সুরক্ষা দিবেন না ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্রদের রক্ষা করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের মিত্রদের সুরক্ষায় তার ইচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, নিজের প্রতিরক্ষায় নেটো সদস্যরা যদি যথেষ্ট অর্থ ব্যয় না করে তবে তিনি তাদের সুরক্ষা দিবেন না। ওয়াশিংটনে ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা সাধারণ বোধের বিষয়, তাই না। ট্রাম্প আরও বলেন, তারা যদি অর্থ না দেয় আমি তাদের সুরক্ষা দিতে যাব না, না আমি তাদের সুরক্ষা দিতে যাব না। ট্রাম্প বলেন, তিনি বছরের পর বছর এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছেন এবং আগের মেয়াদে 2017-21 প্রেসিডেন্ট থাকাকালে নেটো মিত্রদের তিনি এটা জানিয়েছিলেন। ওই প্রচেষ্টার কারণে 75 বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের অন্য সদস্যরা আরও বেশি ব্যয় করতে উৎসাহিত হয়েছেন, তবে এখনও তা যথেষ্ট নয়। তাদের আরও অর্থ ব্যয় করতে হবে। নেটো জোটের কেন্দ্রবিন্দুতে একটি পারস্পরিক সহায়তার ধারা রয়েছে। মিত্র ভূখণ্ডে সোভিয়েত আক্রমণের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে 1949 সালে গঠিত হয়েছিল এ জোট। ট্রাম্পের মন্তব্য, ইউরোপ থেকে এশিয়ার রাজধানীগুলিতে সতর্ক ঘণ্টা বাজতে পারে। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাকবিতণ্ডার পর কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বাতিল করেছেন ট্রাম্প। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে 4 দিনের আল্টিমেটাম। হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুথির। আরও জানিয়ে দিব, ইউক্রেনের রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 11। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে 4 দিনের আল্টিমেটাম। গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে 4 দিনের আল্টিমেটাম দিয়েছে ইয়েমেনের হুথিরা, নয়তো তারা আবার নৌপথে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। খবর রয়টার্সের। ইয়েমেনের হুথিদের নেতা আল হুথি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণবহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুথিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে
100টিরও বেশি আক্রমণ চালায়। তারা বলেছে, গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে। সেই সময়কালে হুথিরা 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয়। আল হুথি বলেন, আমরা 4 দিনের জন্য একটি সময়সীমা দিব। সেই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। যদি 4 দিন পরেও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। হুমকি ও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন তেহরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে এবং হুমকির ভাষায় কথা বলবে, ততদিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশ সরাসরি কোনো পরমাণু আলোচনায় বসবে না। তিনি শুক্রবার জেদ্দা সফরের অবকাশে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও হুমকি বজায় রাখবে, ততদিন আমরা দেশটির সঙ্গে সরাসরি আলোচনায় বসব না। গাজা পুনর্নির্মাণের ব্যাপারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলনে যোগ দিতে শুক্রবার সৌদি আরবের জেদ্দা সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো জোর দিয়ে বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা বেসামরিক কাজে ব্যবহার করার জন্য পরিলক্ষিত হচ্ছে। আরাকচি মার্কিন নীতি নির্ধারকদের চাপ প্রয়োগ ও হুমকির ভাষায় কথা না বলে সত্যিকার ও ন্যায়সঙ্গত আলোচনায় বসার উপযুক্ত ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য 5 দেশ অর্থাৎ রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের আচরণের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। আরাকচির এ সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন এবং সে চিঠি ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও জাতিসংঘের ইরান মিশন ওয়াশিংটনের কাছ থেকে কোনোরকম চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছে। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 11। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের দেব্রোপিলিয়া শহরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির আঞ্চলিক পরিষেবা জানিয়েছে শুক্রবার ভোরে চালানো হামলায় 8টি আবাসিক ভবন এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ান বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে 5 জন নিহত হয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নেতারা। এছাড়া আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেলেনস্কির টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় নৌ অভিযানের হুমকি হুথির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না দিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার 7 মার্চ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুথি এ হুমকি দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের। আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে
তাহলে হুথি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সংশ্লিষ্ট 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে। 2023 সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুথিরা কমপক্ষে 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আমরা 4 দিনের সময়সীমা দেব। এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য। 4 দিন পরও যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। গত 2 মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা শুরু হওয়ায় ইসরায়েল উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এমতাবস্থায় হামাস মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল আইডিএফকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ শুক্রবার 7 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করেছেন যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হয়, তাহলে ইসরায়েল প্রায় 1.5 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শুরু করতে পারে। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির মধ্যে সাংবাদিকদের সামনে কাঁদালেন ট্রুডো। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত। যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি। সৌদিতে আলোচনায় বসবে ইউক্রেন যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? ফিলিস্তিন থেকে 10 ভারতীয়কে উদ্ধার করল ইসরায়েল। যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনস্কি। সৌদিতে আলোচনায় বসবে ইউক্রেন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি শান্তি কাঠামো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবেন বলে ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তারা। ও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের কয়েকদিন পর চলতি সপ্তাহে ওয়াশিংটন কিয়েভকে সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করে। এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কথা সামনে আসছে। ও ইটকফ নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন। ও ইটকফ সাংবাদিকদের বলেন, আমরা এখন রিয়াদ অথবা জেদ্দায় ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি। শহরটি হয়তো পরিবর্তন হবে, তবে বৈঠক সৌদি আরবে হবে। তিনি বলেন, আমি মনে করি একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও জানিয়েছেন তিনি আগামী সোমবার 10 মার্চ একদল কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব ভ্রমণ করবেন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে বলেন জেলেনস্কি বলেন, আমি সৌদি আরব সফরে যাচ্ছি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করার জন্য। এরপর আমার প্রতিনিধি দল সৌদি আরবে থাকবে আমেরিকার অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য। ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির মধ্যে সাংবাদিকদের সামনে কাঁদলেন ট্রুডো। মাত্র কয়েকদিনের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ হচ্ছে জাস্টিন ট্রুডোর। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন গেল জানুয়ারিতে। আগামী 9 মার্চ লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচিত হবেন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে। তার আগে নিজের 10 বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার কেঁদে ফেলেন ট্রুডো। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি আসছে। কানাডা এবং মেক্সিকোর উপর প্রথমে 25% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প, পরে তা স্থগিত রাখা হয়। ট্রুডো শেষ সব কথা বলতে গিয়ে জানান,
সবসময় তিনি কানাডার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। কানাডাকে আগে রেখেছেন নিজের সব সিদ্ধান্তে। বৃহস্পতিবার কানাডার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিজের 10 বছরের সময়কালের স্মৃতি চারণা করেছেন ট্রুডো। সেখানে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির মধ্যে কানাডার প্রধানমন্ত্রী তার সরকারের দৈনিক $10 শিশু যত্ন নীতি নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের সামনে কাঁদতে শুরু করে। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবরে বলা হয়, বৃহস্পতিবার গাজা সিটিতে এই হামলার ঘটনাটি যুদ্ধবিরোধী চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গোজাইয়া পাহাড় পূর্ব অংশে তাদের বাড়িতে যাওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের উপর দলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এতে ঘটে হতাহতের ঘটনা। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার স্থানীয় কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিয়েছে। হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। কি চাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি? গত 17 মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের চেয়ে গাজা যুদ্ধের রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে। তবে এই ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযানে গাজায় এরই মধ্যে প্রাণ গেছে প্রায় 1.5 লাখ মানুষের। সেই সঙ্গে চলেছে অনেক বাগাডম্বর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা দুর্বল হয়ে গেছেন ও মুষ্টে পড়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আর তার মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বারবারই সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তবে তার এই একমাত্র বিকল্প সমাধানকে বাস্তবে রূপ দিয়ে গাজায় পরিণত বিজয় অর্জন করা এখনো অধরাই। গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন করা এখনো অধরাই রয়ে গেছে। গত বুধবার যা দেখা গেল তা হল মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনের সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন, কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করা দীর্ঘদিনের নীতি থেকে সরে আসছে তার সরকার। ওই দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, গাজা যুদ্ধ অবসানে সমঝোতায় নিযুক্ত মার্কিন বিশেষ দূতের যে কারো সঙ্গে কথা বলার কর্তৃত্ব রয়েছে। হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। এআই ব্যবহার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক হিসেবে বিবেচিত বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে। বৃহস্পতিবার 6 মার্চ পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সটেওস। প্রতিবেদনে বলা হয়েছে, এআই চালিত ক্যাচ অ্যান্ড রিভোক প্রচেষ্টায় হাজার হাজার স্টুডেন্ট ভিসাধারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এই এআই সহায়তা পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপ নিয়েছেন। রুবিও পরে এক্সের সাবেক টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির স্বরূপ সন্ত্রাসী সংগঠনগুলোর সমর্থনকারীদের নিন্দা জানানো হয়েছে। রুবিও লিখেছেন, যারা হামাস সহ অন্যান্য সংগঠনগুলোকে সমর্থন করে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির স্বরূপ। ফিলিস্তিন থেকে 10 ভারতীয়কে উদ্ধার করল ইসরায়েল। ফিলিস্তিনি ওয়েস্ট ব্যাংকের গ্রাম থেকে 10 জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েল। শুক্রবার 7 মার্চ জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভারতীয়কে গত 1 মাস ধরে বন্দী করে রাখা হয়েছিল। গত রাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্টও নিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইইডিএফ ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের পাসপোর্টও ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এসব শ্রমিক ইসরায়েলে কাজের জন্য যান। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে
ঢোকার চেষ্টা করেছিল অন্যরা। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ফিলিস্তিনরা সহজে ইসরায়েলে ঢুকতে পারে বলে জানানো হয়েছে। তেল আবিবে ভারতীয় দূতাবাস 10 জন ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে। এক্সটে পোস্ট করে ভারতীয় দূতাবাস বলেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দূতাবাসের তরফ থেকে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে।